যদি ইন্ডিয়া কোনোভাবে আমাদের উপরে হস্তক্ষেপ করে, আমরাও নিশ্চয়ই বসে থাকবো না। চেষ্টা করব সেভেন সিস্টার্সকে খেয়ে দিতে। গৃহযুদ্ধের পথে হাঁটছে বাংলাদেশ। একটা হচ্ছে ফ্যাসিস্ট আর প্রভুদের দালালি শক্তি। যদিও বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশে যারা বসবাস করে সকল মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশী। বাংলাদেশ বিশ্বের অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস সামনে আসলো। অটো অ্যাপ্রুভড অ্যানি ভিডিও নামক একটা গ্রুপে অসময় নামে একটা পেজ থেকে শেয়ার করা হয়েছে, গৃহযুদ্ধের পথে হাঁটছে বাংলাদেশ। এই পোস্টটা যিনিই করে থাকুন না কেন, সে বাংলাদেশীই হোক আর অন্য দেশেই হোক, তার জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। গৃহযুদ্ধ আসলে কখন হয়? যখন দুইটা দল সমপর্যায়ের সমশক্তির প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় এবং কোনো সমঝোতায় আসতে না পারে, তখন যার যার দাবি বা অধিকার আদায়ের জন্য তারা যুদ্ধে লিপ্ত হয়। এবং তারা যদি একই দেশের জনগণ হয়, তখন সেটাকে গৃহযুদ্ধ বলা হয়। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি হয়েছিল। বাংলাদেশ দুইটা দলে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে ফ্যাসিস্ট আর প্রভুদের দালালি শক্তি, অপরটা হচ্ছে শান্তিকামী সাধারণ গণতন্ত্রকামী মানুষের শক্তি বা পক্ষ, যেটাই বলুন। তো সেখানে অলরেডি ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে হ্যাঁ, তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে। পরাজিত শক্তিরা কখনো দাঁড়াতে পারে না। আস্তে আস্তে তারা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। সো এটা নিয়ে আসলে অত বেশি ভাবার কিছু দেখছি না। হ্যাঁ, ভাবার একটা জায়গা আছে বা একটা বিষয় আছে। সেটা হচ্ছে, এই যে যারা পরাজিত শক্তি, যারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, ফ্যাসিস্ট শক্তি, স্বৈরাচারী শক্তি, তাদের যে বন্ধু বা প্রভু যাই বলি না কেন, তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তাদেরকে এই দেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য। সেই প্রতিষ্ঠা করার অস্ত্র হিসেবে তারা সংখ্যালঘু কার্ড খেলছে। যদিও বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশে যারা বসবাস করে সকল মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশী। বাংলাদেশ বিশ্বের অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সো এই দেশে সবাই সমান অধিকার ভোগ করে। যারা নিজেদেরকে এই সময়ে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করছেন, তারা মূলত একটা নির্দিষ্ট দেশের দালালি করছেন। সো সবাইকে মিলেই সাবধান করছি। তো এই যে যারা এই সংখ্যালঘু কার্ডে পুতুল হয়ে নাচছেন, তাদের পরিকল্পনা স্পষ্ট। তারা এই দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। তারা অন্যায় আচরণ করার চেষ্টা করছেন এবং যখন তাদের এই অন্যায় আচরণকে প্রতিহত করা হবে, সেটা সরকারিভাবে, তখন পার্শ্ববর্তী দেশ হয়তো তাদের রক্ষার নামে এই দেশে সেনা পাঠাতে পারে বা এই দেশে একটা আগ্রাসন অভিযান চালাতে পারে। সেই অভিযানে যদি বাংলাদেশ দখলও হয়ে যায়, আমাদের আসলে হারানোর তেমন কিছু নাই। এই দেশটা নিয়ে যাবে ইন্ডিয়া। যদি দেশটা নিয়ে যায় ইন্ডিয়া, তাতে কি লাভ ইন্ডিয়ার? এই দেশটা যদি ইন্ডিয়ার হয়ে যায়, তখন ইন্ডিয়ার ৪০ কোটি মুসলমানের সাথে এই দেশের আরো ১৮ কোটি মুসলমান যুক্ত হয়ে, এই ৫৮ কোটি মুসলমান একত্রিত হয়ে সমগ্র ইন্ডিয়ায় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শামিল হতে পারবো। দ্বিতীয় যে লাভ আমাদের, সেটা হচ্ছে, যদি ইন্ডিয়া কোনোভাবে আমাদের উপরে হস্তক্ষেপ করে, আমরাও নিশ্চয়ই বসে থাকবো না। চেষ্টা করব সেভেন সিস্টার্সকে খেয়ে দিতে। সেক্ষেত্রে ইন্ডিয়া ভেঙে ২ টুকরো না, ৭-৮ টুকরো বা আরো বেশি টুকরো হতে পারে।
তো এটা হচ্ছে আমাদের জন্যে সারপ্লাস। অর্থাৎ আমাদেরকে দখল করতে এসে ইন্ডিয়া নিজেই ভেঙে টুকরো, টুকরো হয়ে যাবে। এই সম্ভাবনাটা অনেক বড় আকারে আছে। কাজেই এই সমস্ত চিন্তা ভাবনা করার আগে একবার ভেবে দেখবেন দাদারা। যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করব না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস না বললেই না। সেটা হচ্ছে যদি ইন্ডিয়া বাংলাদেশ দখল করেই বাংলাদেশে যদি অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ চালায়, সেক্ষেত্রেও আসলে আমরা ভীত নই। কারণ আমরা মুসলমান। মুসলমান মানেই আত্মসমর্পণকারী। সে আল্লাহর কাছে নিজেকে বা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিয়েছে। সো আল্লাহর পথে, দ্বীনের পথে যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যু হয় শহীদের মৃত্যু। অন্যায়, অত্যাচার, নির্যাতিত হয়ে যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যু হয় শহীদের মৃত্যু। সো আমার জন্য তো মৃত্যু অত্যন্ত প্রিয়। মৃত্যুকে আমরা আলিঙ্গন করার জন্যই আমরা মূলত প্রতিনিয়ত মৃত্যুর জন্যই প্রস্তুতি নিচ্ছি মুসলমানরা। সো মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নেই। সাধু, সাবধান। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।